আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিব এন্ড জাফিস টেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টমতম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। তোমরা যদি আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। তো চলো বন্ধুরা, আজকের আমাদের এই নতুন অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আমাদের অষ্টমতম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। তো এখানে আমরা আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব এই ক্ষেত্র সম্পর্কে জানতে পারবো। তবে আঞ্চলিক সহযোগিতা যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। এরপরে উল্লেখযোগ্য কিছু আঞ্চলিক সহযোগিতা সংস্থা যেমন সার্ক, এরপরে রয়েছে এশিয়ান, এরপরে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ এটি সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী অষ্টমতম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা পৃষ্ঠা নম্বর 55 থেকে 59 অনুশীলনীর সমাধানগুলো দেখব। তো প্রথমে বন্ধুরা, আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দিয়ে যাবো। এক, সার্কের মূল লক্ষ্য কি? তো আমরা জানি সার্কের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক সহযোগিতা। এরপরে দুই, ইউ নিজস্ব মুদ্রার নাম কি? এটি হবে ইউ বা ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব মুদ্রার নাম হচ্ছে ইউরো। তো এটি পুরো সবগুলো ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে এটি চলিত। এরপরে 3 ও 4 নম্বর প্রশ্ন আমরা এই উদ্দীপকটি পড়ে দেব। জাপান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের আরো 5টি দেশ বাংলাদেশের মতো দেশগুলোকে পরিবেশ রক্ষা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য করার পদ্ধতি নির্ধারণ করে। তো এখানে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে? এটি হবে ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন। এরপরে 4, উল্লেখিত সংস্থাটি কাজ করছে কি নিয়ে? নিজেদের জন্য না, এটি হবে স্বল্প উন্নত দেশের জন্য ও দারিদ্র ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে। তো উত্তর হবে 2 এবং 3। এরপরে বন্ধুরা, আমরা একটি সৃজনশীল প্রশ্নে চলে যাব। তো রাহাতের নেপালি বন্ধু গমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাহাত বাংলাদেশ সরকার একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। রাহাত নেপালে অবস্থানকালে গমেজের বাড়িতে বেড়াতে যান। তো এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে ক, এশিয়ানের পূর্ণরূপ কি? খ, দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বুঝে ব্যাখ্যা করো। গ, নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ ব্যাখ্যা করো। গ, উক্ত কাজটি ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজ করে বিশ্লেষণ করো। তো ক, এশিয়ানের পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এরপরে খ নম্বরের উত্তর, দ্বিপাক্ষিক চুক্তি হলো দুটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে সম্পাদিত একটি লিখিত আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে উভয় রাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক স্থাপন, সীমান্ত বিরোধ নিষ্পত্তি বা অন্য কোনো নির্দিষ্ট বিষয়ে একমত হয়। এর প্রধান উদ্দেশ্য হলো উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নত করা এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা, যেমন একটি দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্য চুক্তি, বিনিয়োগ চুক্তি বা প্রতিরক্ষা চুক্তি। এই ধরনের চুক্তিগুলো সাধারণত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয় এবং উভয় দেশের সরকার তাদের প্রতিনিধির দ্বারা স্বাক্ষরিত হয়। এরপর গ নাম্বার প্রশ্ন উত্তর, নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের সাংস্কৃতিক সহযোগিতামূলক কাজ। সার্ক বা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা তার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। সাংস্কৃতিক সহযোগিতা তার অন্যতম প্রধান একটি ক্ষেত্র। এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্যগুলোকে সম্মান জানানো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন সঙ্গীত, নৃত্য, নাটক, শিল্পকলা প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা। রাহাতের নেপালে গান পরিবেশন সেই সাংস্কৃতিক বিনিময়েরই একটি অংশ, যা সার্কের মূল লক্ষ্য পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া ও সহযোগিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সদস্যগুলো দেশগুলোর মানুষ একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সার্কের এই সাংস্কৃতিক বিনিময়ের উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়াতে সহায়তা করে এবং আঞ্চলিক সংহতি জোরদার করে। এরপর ঘ নম্বরের উত্তর, রাহাতের সাংস্কৃতিক কার্যক্রম ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। নিচে কিছু গুরুত্বপূর্ণ কাজ আলোচনা করা হলো। অর্থনৈতিক সহযোগিতা। সার্কের অন্যতম প্রধান লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। সার্ক সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া SAFTA গঠন করেছে,
যার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের শুল্ক হ্রাস বা বাতিল করে বাণিজ্য সহজ করা হয়েছে। এর ফলে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। সামাজিক সহযোগিতা, সার্ক দারিদ্র্য বিমোচন, নিরক্ষরতা দূরীকরণ, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করে। এটি বিভিন্ন সামাজিক প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে সদস্য দেশগুলোকে সহযোগিতা করে। শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, সার্ক সদস্য দেশগুলোর মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করে। এটি শিক্ষাবিদ, গবেষক এবং শিক্ষার্থীদের মধ্যে বিনিয়োগের সুযোগ তৈরি করে এবং উচ্চশিক্ষার মান উন্নয়নে সহায়তা করে। প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সহযোগিতা, সার্ক কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের উপর জোর দেয়। এর মাধ্যমে সদস্য দেশগুলো একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারে এবং সম্মিলিতভাবে আঞ্চলিক সমস্যাগুলো সমাধান করতে পারে। সুতরাং সার্ক কেবল সাংস্কৃতিক সহযোগিতা নয়, বরং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত এবং প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে কাজ করে দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।